এক ভদ্রলোককে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে হত্যার পরে তাদের বাড়ির লোকের কাছে হুমকি ফোন আসতে থাকে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম শাস্তির মাসুল। গল্পটি লিখেছেন সুকান্ত দাস। গল্প পাঠে রয়েছে শুভ, প্রীতম, দেবস্মিতা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। টেবিলের উপর চায়ের কাপটা নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, না দাসবাবু, কেসটা কিন্তু অতটা সহজ বলে মনে হচ্ছে না। আপনি বলছেন ভদ্রলোকের কোনো শত্রু আছে বলে তার পরিবারের জানা নেই। তাহলে খুনের মোটিভটা কি? দাসবাবু বললেন, সেটাই তো বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আশেপাশে খবর নিয়েও দেখেছি ভদ্রলোক অতি সজ্জন ব্যক্তি। তার সাথে এলাকাতেও কারোর সাথে কোনো সেরকম ঝামেলা নেই। আসলে তাদের বাড়িটা একটু ভেতরের দিকে, সেখানে খুব বেশি বাড়িঘর নেই। যে দু একটা আছে তাদের সাথে কথা বলে জানা গিয়েছে তিনি ভালো মানুষ, তবে মাঝে মাঝে স্ত্রীর সাথে সামান্য ঝগড়াঝাটি চলত। সেটা তো হয়ই ব্যোমকেশবাবু, তাই না? কিন্তু শত্রু না থাকলে তাহলে ব্যাপারটা কেন হলো বুঝতে পারছি না। আর সেই হুমকি ফোন, নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছে যেটার ব্যাপারে আপনি এখনো জানতে পারেননি। অকারণে একটা খুন যেমন হতে পারে না, তেমনি হুমকিও আসতে পারে না। আমি বললাম, কিন্তু ব্যোমকেশ, ভদ্রলোকের বাড়িতে একটা বই আছে, আর সেই বইয়ের জন্য একটা মানুষ খুন হয়ে যেতে পারে, এটা তো আমি প্রথমবার শুনলাম। যেটা তুমি বই বলে ভাবছো সেটা হয়তো কোনো মূল্যবান পুঁথি কিংবা অন্য কোনো কিছু হতে পারে। আর যারা ওটা খুঁজছে তাদের কাছে ওটার বেশ কিছু দাম রয়েছে বলেই ব্যাপারটা এমন হয়েছে। তবে দাসবাবু, খুনটা কিভাবে হয়েছে? খুনটা হয়েছে ভদ্রলোকের বাড়ির একদম কাছে। ভদ্রলোক রাতের বেলা বাড়ি ফিরছিলেন, আর সেই সময় মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে, আর সেই আঘাতেই খুনটা হয়েছে। ব্যাপারটা ভালো করে জানা দরকার দাসবাবু। যদি ঘটনাটা ঘটার পরেই আপনি আমার কাছে আসতেন তাহলে আরো ভালো করে ব্যাপারটা বোঝা যেত। এতদিন পরে অনেক কিছুই আমরা জানতে পারবো না। ভদ্রলোককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ব্যোমকেশবাবু, তারপর সেখানেই তিনি মারা যান। আসলে আগেই মারা গিয়েছিলেন। তিনি মারা যাবার পরদিন সাথে করে হুমকি ফোনটা আসে, আর তখনই তার স্ত্রী থানায় আসে। আর তারপরেই বুঝতে পারছি না, আপনার কাছে আমি এসেছি। প্রথমে অনুমান করা হয়েছিল এটা ছিনিদের কাজ, তবে তার কাছ থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায়নি। তাই এটাই অনুমান করা হয়েছিল টাকার জন্য ফোনটা করা হয়েছে। তবে চিঠিটা, ফোনটা আসার পরে ব্যাপারটা আমার একটু অন্যরকম বলে মনে হয়েছে, তাই আপনার কাছে এসেছি। আর একটা বইয়ের ব্যাপার জড়িয়ে আছে এখানে। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে রইল। তারপর চোখ বন্ধ করা অবস্থাতেই বলল, ভদ্রলোকের বাড়িতে একবার যাওয়া দরকার। তার সাথে কথা বলেই ব্যাপারটা জানতে হবে। আর তাছাড়া ফোনের জায়গাটা, এমনকি আশেপাশেও একটু খোঁজ খবর নিতে হবে। সে তো যেতেই হবে। আমি তার জন্য পুলিশের জিপ নিয়ে এখানে এসেছি। আপনি বেরিয়ে পড়লেই হলো। বুঝতেই পারছেন, এলাকার মধ্যে রাস্তায় একটা খুন হয়ে গিয়েছে, এমনিতেই পুলিশের ওপর একটা চাপ রয়েছে। আর তাছাড়া আবার এই হুমকি ফোনের ব্যাপারটা এসে আরও কেসটা জটিল করে দিয়েছে। আমার কি মনে হয় জানো, এর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে। নাহলে অকারণে খুন আর হুমকি, না 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 না। আর সমস্যা হলো, হুমকিটা কিন্তু খুন হওয়ার পরে এসেছে। সেইটাই তো অবাক লাগছে অজিত। হুমকিটা কি খুন হওয়ার আগে এলে বোঝা যেত যে খুনটা কি কারণে হয়েছে? হুমকি ফোনে কিন্তু ওই বইটার কথাই বলা হয়েছে ব্যোমকেশবাবু, যে বইটা ওরা চেয়েছে, কিন্তু সেই বইয়ের কথা ভদ্রলোকের বাড়ির কেউ জানে না। এভাবে হবে না, আমাদের সেখানে গিয়েই দেখতে হবে। আর মৃতদেহটা তো দেখাটা সম্ভব নয়। আর তাহলে একবার মার্ডার স্পটটা, মৃতদেহের ব্যাপারে আপনি কথাটা বলতে পারবেন। মৃতদেহের মাথায় ভারী কিছু দিয়ে যে আঘাত করা হয়েছিল তার জন্যই ফোনটা হয়েছে বলে ধরা হচ্ছে। তবে তাছাড়া তার গোটা শরীরে ধস্তাধস্তির চিহ্ন ছিল ব্যোমকেশবাবু। এবার ব্যোমকেশকে সামান্য চিন্তিত বলে মনে হলো। তারপর ব্যোমকেশ দাঁড়িয়ে বলল, অজিত, তৈরি হও। দাসবাবুর সাথে আমাদের এক্ষুনি বেরোতে হবে। ওই ভদ্রলোকের স্ত্রীর সাথে একটু কথা বলতে হবে। তাছাড়া টেলিফোনের ব্যাপারেও বিস্তারিত জানাটা দরকার। অল্প সময়ের মধ্যেই আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম দাসবাবুর সাথে। পুলিশের জিপে সেই বাড়িতে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। আমরা গিয়ে যখন পৌঁছলাম
তখন প্রায় দুপুর হয়ে এসেছে। দাসবাবু দরজার কড়া নাড়তে ভেতর থেকে একজন ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিলেন। তারপর দাসবাবুকে দেখেই বললেন, ইন্সপেক্টর বাবু, কোনো খোঁজ খবর পাওয়া গেছে আমার স্বামীর খুনের ব্যাপারে? এখনো পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। আর সেই ব্যাপারে আমি ব্যোমকেশবাবুর কাজ নিয়ে এসেছি। কেসটা ব্যোমকেশবাবু নিজেই দেখবেন। ভদ্রমহিলা দাসবাবুর দিক থেকে চোখটা ফিরিয়ে নিল। তারপর বলল, আসুন, আপনারা ভেতরে আসুন। আমরা তিনজন ভেতরে ঢুকে চেয়ারে বসলাম। ছোট একটা বাড়ি, একতলায় 3টে ঘর। আমরা যেই ঘরে বসেছি সেইটাই বোধহয় বড় ঘর। সেখানে কয়েকটি চেয়ার রাখা, মাঝখানে একটা টেবিল। আমরা ঘরে ঢুকে বসতেই ঘরের ভেতর থেকে একটি 14-15 বছরের বয়সী একটি ছেলে এসে দরজার কাছে দাঁড়িয়ে আমাদের দেখল। ভদ্রমহিলা উঠে গিয়ে ছেলেটিকে ভেতরের ঘরে রেখে এলেন। তারপর আমাদের সামনে বসতে বসতে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আপনার কথা আমি আগে অনেক শুনেছি। আপনার সাথে 2-1বার দেখাও হয়েছে, তবে সেভাবে নয়। আর আজ এমন একটা পরিস্থিতিতে পড়ে আপনার সাথে দেখা হবে তা ভাবতেও পারিনি। ব্যোমকেশও প্রতি নমস্কার করে বলল, তাতে কোনো অসুবিধে নেই। আমার নাম কাজল সাহা। আমার স্বামীর নাম ছিল রবিন সাহা। আপনি বলুন, আপনি কি জানতে চান? আমি আপনাকে সব বলছি। তবে আমার স্বামীর মৃত্যু যাদের জন্য হয়েছে তাদের কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। দেখুন, প্রথম সমস্যাটা হলো আপনার স্বামীর ব্যাপারে এতদিন পরে একটা খোঁজ খবর চলছে। আর তাছাড়া এখন চেষ্টা নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। এখন আপনার কাছে একটা ব্যাপার জানতে হবে, সেই কারণেই এসেছি। কাজল দেবী কোনো কথা না বলে চুপ করে বসে রইল। ব্যোমকেশ তাকে আবার বলল, সেদিন ঠিক কী হয়েছিল সেটা একটু খুলে বলুন তো। কাজল দেবী বেশ কিছুক্ষণ সময় নিলেন। তারপর বলতে শুরু করলেন, সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। ওনার ফিরতে অনেক লেট হচ্ছিল দেখে আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ বাইরের ওই সামনে যে ফাঁকা জায়গাটা দেখছেন, ওদিক থেকে একটা চিৎকার ভেসে এলো। আমি ভয়ে চমকে উঠলাম। আসলে চিৎকারের গলাটা ঠিক ওনার মতোই বলে মনে হচ্ছিল। তারপরেও বেশ কিছুক্ষণ আমি ওখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। আমার ছেলে আমার কাছে দৌড়ে এসেছিল। তাকে কোনো রকমে ঘরে রেখে আমি বাইরে গেলাম। বৃষ্টির মধ্যে পেরিয়ে সামনে গাছতলার দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম কে যেন পড়ে আছে। আমার বুকের ভেতরটা কেমন থপ করে উঠল। তারপর আরো পেরিয়ে গিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম, হ্যাঁ, উনি পড়ে আছেন। তখনও কেমন যেন শরীরে প্রাণ রয়েছে। আমি দৌড়ে সামনে এগিয়ে গেলাম। তারপর ওনাকে তোলার চেষ্টা করতেই বুঝতে পারলাম মাথার কাছে সামান্য আঘাত লেগেছে আর মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। এখানে একটা কথা বলে রাখা দরকার ব্যোমকেশবাবু। আমি যখন দৌড়ে সামনে এগিয়ে যাচ্ছি তখন একজনকে সামনে রাস্তা দিয়ে চলে যেতে দেখেছিলাম, কিন্তু তখন ওসব আমার মাথার মধ্যে ছিল না। আমি তাড়াতাড়ি ওনাকে তোলার চেষ্টা করলাম, কিন্তু আমি একা, চারপাশে কেউ নেই। তারপর ওনাকে তুলে নিয়ে আসার অনেক চেষ্টা করার পরেও যখন বুঝতে পারলাম যে সব শেষ হয়ে গেছে, তখন কেমন যেন পাথরের মতো হয়ে বসে রইলাম। তারপর বেশ কিছুক্ষণ পরে পাশের বাড়ির একজনকে জানাতেই সেও এগিয়ে এলো। তারপর পুলিশের খবর দিতেই পুলিশ সেই রাতের বেলায় এসে ওনাকে নিয়ে যায়। ততক্ষণে সব শেষ হয়ে গেছে ব্যোমকেশবাবু, সব শেষ হয়ে গেছে। কাজল দেবীর মুখটা কেমন যেন কালো হয়ে এলো। একটা কথা কাজল দেবী, আপনি চিৎকারের শব্দটা শুনতে পেয়েছিলেন, তবে তাছাড়া আর অন্য কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? না ব্যোমকেশবাবু, ওটা ছাড়া আমি আর কোনো শব্দ শুনতে পাইনি। তবে আমি দেখতে পেয়েছিলাম একটা লোককে ওই রাস্তা ধরে পালিয়ে যেতে। তবে তখন এসব কিছুই বুঝতে পারিনি। বুঝতেই তো পারছেন, তখন আমার মনের অবস্থা তেমন ছিল না। সেটাই স্বাভাবিক কাজল দেবী। তবে আপনার সাথে যে এসেছিল, মানে আপনার পাশের বাড়ির লোকটি, সে মানে আপনার স্বামীকে দেখে কিছু বলেছিল? মানে আমি বলতে চাইছি, আপনার স্বামীকে ওখানে আর অন্য কেউ দেখেছিল? আমাদের বাড়ির সামনে ওই জায়গাটা একটু ফাঁকা ব্যোমকেশবাবু। তার আগে আরেকটা বাড়ি আছে, তবে খানিকটা দূরে।
তাই সেখানে কাউকে দেখার কথা নয়। আর তাছাড়া সেদিন বৃষ্টি হচ্ছিল। আপনার স্বামীর সাথে কারোর শত্রুতা আছে বলে আপনার মনে হয়? সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না ব্যোমকেশবাবু, ওসব আমার জানা নেই। তবে কারোর সাথে শত্রুতা থাকলে সেভাবে খুন করতে পারে বলে তো আমার মনে হয় না। আর তাছাড়া ওই ফোনে হুমকির ব্যাপারটা ব্যোমকেশবাবু, সেটাও তো আমি কিছু বুঝতে পারছি না। টেলিফোনে যে হুমকিটা এসেছিল সেটাই আপনাকে কি বলা হয়েছিল কাজল দেবী? হুমকিটা এসেছিল এই দিন তিনেক আগে। তখন দুপুরবেলা আমি ছেলেকে নিয়ে খেতে বসেছি, এমন সময় টেলিফোনটা বাজলো। আমি গিয়ে টেলিফোন ধরতে অপর প্রান্ত থেকে প্রথমে কোনো কথা ভেসে এলো না। তারপরেই আমি কথা শুনতে পেলাম, কেউ যেন বলছে। তারপর সে আমায় বলল, যদি সেই বইটা আমি ফিরিয়ে না দিই তাহলে এরপর আমার ছেলেকে তারা ঠিক ওভাবেই মারবে, যেভাবে আমার স্বামীকে মেরেছে। ব্যোমকেশবাবু, কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই। তারপর আমি জানাই যে আমি কোনো বইয়ের কথা জানি না। কিন্তু তারা কিছুতেই শুনতে চায় না, তারা বারবার সে কথাই বলতে থাকে। তারপর একসময় টেলিফোনটা কেটে যায়। যে টেলিফোন করেছিল তার গলার স্বর শুনে কিছুটা বুঝতে পেরেছিলেন? মানে দেখুন, এই কেসটা তো অনেক দিন হয়ে গেছে, এখন আপনাদের কথার ওপরেই আর দেখার ওপরেই সমস্ত কিছু নির্ভর করছে। যতদূর মনে হয়েছিল একজন বয়স্ক লোক গলার স্বর সামান্য বদলে কথা বলবার চেষ্টা করছিলেন, গলার স্বর ভারী করে কথা বলার চেষ্টা করছিলেন, বইটার ব্যাপারে বারবার বলছিলেন। আমি ওনার কথার উত্তরে একবার বলেছিলাম, কোনো বইয়ের কথা আমি জানি না। তখন আমাদের ছেলের ক্ষতি করার কথা উনি বলেন। তখন আমি সামান্য রেগে গিয়ে ওনাকে বলেছিলাম, আপনার যা করার আপনি করুন, কিন্তু আমাদের কাছে কোনো বই নেই। এরপরেই তিনি টেলিফোনটা রেখে দেন। ভদ্রলোকের কথা বাদ দিয়ে আর অন্য কোনো শব্দ শুনেছিলেন? মানে টেলিফোন বুথ থেকে টেলিফোন করলে মাঝে মাঝে আশেপাশের দু একটা শব্দ শোনা গেলেও যেতে পারে, এমনই শব্দের কথা বলছি আমি। কাজল দেবী অনেকক্ষণ ধরে কিছু একটা চিন্তা করলেন, তারপর বললেন, না ব্যোমকেশবাবু, অন্য কোনো শব্দ তো মনে পড়ছে না। তবে একটা খুটখুট শব্দ আমি পেয়েছিলাম। তবে সেটা এমনও হতে পারে যে ভদ্রলোকের হাত কোনোভাবে টেলিফোনের পাশে রাখা ছিল আর তিনি কোনো শব্দ করছিলেন। আচ্ছা বেশ, এবার আপনি বলুন, আপনার কাছে তো কোনো বই নেই, সেই ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে আপনার স্বামীর কাছে কি এমন কোনো বই, মানে পুঁথি কিংবা এমন কিছু যেটার দাম অনেক হতে পারে, এমন কিছু ছিল? সেরকম কিছু তো আমার মনে পড়ছে না। আর তাছাড়া এই ঘটনার পরে আমি আমাদের ঘরে সব জায়গা ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু দামি তেমন কোনো বই তো আমার চোখে পড়েনি ব্যোমকেশবাবু। তার জন্য আমি বুঝতে পারছি না বইটা কেন ওই লোকটা চাইল। আর এই বইটার সাথে আমার স্বামীর মৃত্যুর কি কোনো সম্পর্ক আছে? দেখুন, যদি এমন কোনো বই আপনার স্বামীর কাছে সত্যিই থেকে থাকে কিংবা কোনোভাবে মূল্যবান সম্পত্তি এসে থাকে, তাহলে অনুমান করা যেত যে তার জন্যই খুনটা হয়েছে। কিন্তু খুনটা হয়েছে বাড়ির বাইরে, আর আপনার বাড়িতে কিন্তু চুরির কোনো চেষ্টা চালানো হয়নি। এক্ষেত্রে সামান্য কয়েকটা খটকা থেকে যাচ্ছে। আচ্ছা, যেদিন আপনার স্বামী খুন হয় সেদিন তার মধ্যে অদ্ভুত কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না ব্যোমকেশবাবু, তেমন তো কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। প্রতিদিনের মতোই মনে হয়েছিল। ব্যোমকেশের মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠতে দেখা গেল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ এখনো পর্যন্ত এমন কোনো সূত্র পায়নি যেটা দিয়ে কেসটা শুরু করা যেতে পারে। আর তাছাড়া এখন পর্যন্ত আমার নিজে শুনেও মনে হয়নি যে ব্যোমকেশ কোনো একটা সূত্র পেতে পারে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে ব্যোমকেশ বলল, বেশ কাজল দেবী, আজ তাহলে আমরা উঠি। আমার মনে হয় আপনাদের বাড়িতে সেই বইটা কোথাও নেই। যদি সেটা থাকতো তাহলে হুমকি দেওয়ার পাশাপাশি একটা চুরির চেষ্টা হতো বলে আমার মনে হয়। সেটা যখন হয়নি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আমার স্বামীর খুন যারা করলো তারা কি এত সহজে রেহাই পেয়ে যাবে ব্যোমকেশবাবু? পুলিশের দিক থেকে যতটা সম্ভব ততটা পুলিশ চেষ্টা করছে। আর তাছাড়া এখন থেকে আমিও কেসটা হাতে নিলাম, তাই একটু সময় দিন। আপনি আমার স্বামীর মৃত্যুর ব্যাপারে খোঁজ নিচ্ছেন শুনে কিছুটা ভরসা পাচ্ছি ব্যোমকেশবাবু। তবে একটা কথা বলতে পারবো, আমার স্বামী যেখানে কাজ করতেন একটা কাপড়ের দোকানে,
তো সেখানে ওনার দু একজন বন্ধু স্থানীয় কেউ থাকলেও থাকতে পারে। সেখানে যদি আপনি একবার খোঁজ নেন তাহলে কিছু জানতে পারবেন। ব্যোমকেশের বোধহয় কথাটা মনে ধরল, তাই দাসবাবুকে দিয়ে তাড়াতাড়ি দোকানের ঠিকানাটা লিখিয়ে নিল। আর একটা শেষ প্রশ্ন করব কাজল দেবী, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? এতক্ষণ পরে প্রথমবার কাজল দেবীর মুখে কেমন যেন একটা অবাক আর ভয়ের ভাব ফুটে উঠল, কিন্তু সামান্য সময়ের মধ্যে সেটা চাপা দিয়ে বললেন, যেমন হওয়া উচিত ব্যোমকেশবাবু ঠিক তেমনই ছিল। এই প্রশ্নের উত্তরের পর ব্যোমকেশ সিরিয়াল ছেড়ে উঠে পড়ে। তাকে দেখা দেখি আমরাও চেয়ার ছেড়ে উঠে পড়লাম। কাজল দেবী আমাদের দরজা পর্যন্ত পৌঁছে দিতে এলেন, তারপর বললেন, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না বলে আবার কোনোভাবে আমায় সন্দেহ করে বসবেন না ব্যোমকেশবাবু। সে ব্যাপারে আমার সাক্ষী কিন্তু রয়েছে আমার পাশের বাড়ির ভদ্রলোক। কেসের কারণে যুক্তি অনুযায়ী সবাইকেই অপরাধী বলে ভাবতে হয়। তবে আপনি যদি কিছু নিশ্চিত না জেনে থাকেন তাহলে আপনার ভয় পাবার কোনো কারণ নেই। চলুন দাসবাবু, তাহলে বেরিয়ে পড়া যাক। সেখান থেকে বেরিয়ে আমরা এসে দাঁড়ালাম মার্ডার স্পটের কাছে। মার্ডার স্পটের জায়গাটা সত্যিই ফাঁকা। কাজল দেবীর বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা জায়গা ফাঁকা, তারপরে খানিকটা দূরে আরও একটা বাড়ি, এর মাঝে ছোট একটি রাস্তা, আর এছাড়া একটা ফাঁকা জায়গা মতোও রয়েছে। উল্টো দিকে বেশ কিছু গাছপালা এবং তার পাশে একটা বাড়ি। সেই বাড়িটাকে দেখে মনে হলো সেখানে খুব একটা কেউ থাকে না। আমরা মার্ডার স্পটের জায়গাটা গিয়ে দাঁড়াতেই দাসবাবু একটা গাছতলা দেখিয়ে বললেন, এখানে ব্যোমকেশবাবু, এই গাছতলা থেকে সামান্য কিছুটা পিছিয়ে মৃতদেহটা পড়েছিল। কি দিয়ে খুন করা হয়েছে? যতদূর সম্ভব লোহার কোনো ভারী অস্ত্র। তবে আশেপাশে কোনো কিছু পেয়েছিলেন আপনারা? না ব্যোমকেশবাবু, আমরা খুব ভালো করে চারপাশটা খুঁজে দেখেছি, কিন্তু খুন করার মতো কোনো অস্ত্র আমরা এখানে পাইনি। আমার মনে হয় লোকটা অস্ত্রটা সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে। এই কথায় ব্যোমকেশের মুখটা বেশ চিন্তিত হয়ে এলো। তারপর সে বলল, সেদিন বৃষ্টি হয়েছিল তাই না? তার মানে এখানে সামান্য কাদা থাকার জন্য পায়ের ছাপ থাকতে পারত। তবে এতদিন পরে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। তবুও ব্যোমকেশ ফাঁকা জায়গাটার চারিপাশে ঘুরে বেড়ালো। এক সময় উল্টো দিকে সামান্য জঙ্গল মতো জায়গাটার কাছে গেল, তারপর বলল, উল্টো দিকে যে বাড়িটা আছে ওই বাড়িতে কেউ থাকে না? মানে সেদিন রাত্রে ওই বাড়ি থেকে কেউ যদি কিছু দেখতে পেয়ে থাকে? না ব্যোমকেশবাবু, বুঝতে পারছি এই জায়গাটা একটু ভেতরের দিকে, এখানে বাড়িঘর এমনিতেই একটু কম, আর তাছাড়া ওই বাড়িতে আপাতত কেউ থাকে না, তাই কেউ কিছু দেখেনি সেভাবে। ব্যোমকেশ বাড়িটার দিকে তাকিয়ে বলল, এই বাড়িটার কাছেই লুকিয়ে থাকা যায় দাসবাবু। এখান থেকে খুনি রবিনবাবুকে অনুসরণ করে থাকতে পারে, আর তারপর ওই গাছতলায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তার সঙ্গে কথাবার্তা বলে তারপর সুযোগ বুঝে তার মাথায় আঘাতটা করে এখান থেকে চলে যায়। আর চিৎকার শুনে কাজল দেবী বেরিয়ে আসেন আর তাকে চলে যেতে দেখেন। তবে সময়টা ছিল রাতের বেলা দাসবাবু। কোথাও না কোথাও একটা আমরা কিছু দেখতে পাচ্ছি না। চলুন দাসবাবু, ওই বাড়িতে গিয়েই না হয় ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। আমরা তিনজন কাজল দেবীর বাড়ির সামনের স্পট থেকে বেরিয়ে এসে জিপে উঠতেই ব্যোমকেশ বলল, দাসবাবু, আমাদের আপনি বাড়িতে নামিয়ে দিন। সেই দোকানের ঠিকানাটা আমার কাছেই রইল, আমি একবার খোঁজ নিয়ে নেব। তবে আপনাকে অন্য আর একটা কাজ করতে হবে। আপনাকে পোস্টমর্টম এবং মর্গ থেকে কয়েকটা বিষয় জানতে হবে, যে মৃতদেহের শরীরে কোথাও নখের আঁচড় ছিল কিনা, বিশেষ করে মুখে নখের আঁচড় ছিল কিনা সেই ব্যাপারটা জানা দরকার। ব্যোমকেশের কথা আমি বেশ অবাক হলাম। বললাম, কিন্তু ব্যোমকেশ, রবিনবাবুকে যে মেরেছে সে তো মাথায় আঘাত করেছে, তাছাড়া ধস্তাধস্তির চিহ্ন যে আছে সেটাও দাসবাবু জানিয়েছেন, তাহলে এরপরেও তুমি নখের আঁচড়ের কথা বলছো কেন? নখের আঁচড় থাকার একটা কারণ রয়েছে অজিত। তাছাড়া নখের আঁচড় তার মুখে থাকাটা মানে খুনি প্রচণ্ড আক্রোশের উপরে তার উপর আক্রমণ করেছিল, আর সেই জন্যেই নখের আঁচড় তার শরীরে আসতে পারে। সামান্য ধস্তাধস্তিতে নখের আঁচড় শরীরের সব জায়গাতে এলেও মুখে কিন্তু আসবে না। আপনি কি কিছু বুঝতে পারছেন ব্যোমকেশবাবু? ওটা ব্যাপারটা ঠিক কী কারণে হচ্ছে? খুনটা হয়েছে বাড়ির একদম কাছাকাছি একটা জায়গায়, আর আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আশেপাশের বাড়িঘর বলতে কিন্তু ওই একটাই, আর অন্য বাড়িটা বেশ খানিকটা দূরে। আর তাছাড়া ভদ্রমহিলা বলছেন আর সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল,
বৃষ্টির মধ্যে লোকজন খুব একটা বাইরে আসবে না। এর একটাই কারণ হতে পারে। আমার মনে হয় খুনি রবিনবাবুকে অনেকদিন ধরেই অনুসরণ করেছেন, তবে সুযোগ পেয়ে সেদিন ওখানে ওকে আক্রমণ করেছেন। তবু সেখানে একটা খটকা থেকে যাচ্ছে দাসবাবু, কিন্তু খটকাটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হচ্ছে খুনি রবিনবাবুর চেনা। আমি বরং গিয়ে দেখি পোস্টমর্টমের রিপোর্ট থেকে কিছু বার করা যায় কি। আর আপনি এদিকটা দেখুন, যদি কিছু জানতে পারি আপনাকে নিশ্চয় জানাবো ব্যোমকেশবাবু। দাসবাবু বেরিয়ে যেতেই আমরা বাড়ি ফিরলাম। ব্যোমকেশের বাড়ির সামনে দাঁড়িয়েই দাসবাবু শেষ কথাগুলো ব্যোমকেশকে বলছিল। তিনি জিপ নিয়ে বেরিয়ে যেতেই আমরা ঘরে ঢুকলাম, কিন্তু ব্যোমকেশকে দেখলাম তার মুখে একটা চিন্তার ভাঁজ পড়েছে। তবে কেসটায় কিন্তু আমি এখনও তেমন কিছু খুঁজে পাইনি। তাই ঘরে ঢুকে চেয়ারে বসে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এই কেসটায় কিন্তু তেমন কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এটা একটা সোজা কেস। দেখো, হুমকি ফোনটা এসেছে একটা বইয়ের জন্য, তাহলে অনুমান করে নেওয়াই যায় যে রবিনবাবুর কাছে এমন কোনো একটা বই আছে যেটা হয় অমূল্য, না হয় যারা হুমকি দিচ্ছে তাদের কাছে সেটার অনেক দাম। মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানিয়েও বলল, ঠিক কথা। তারপর? এবার সেদিন হয়তো আততায়ী রবিনবাবুর সাথে ওই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চেয়েছিলেন, কিংবা তাকে ভয় দেখাতে চেয়েছিলেন। সেখানে হাতাহাতি হয়, কারণ পোস্টমর্টেম রিপোর্টে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। কোনোভাবে সেখানে খুনি রবিনবাবুর মাথায় কোনো ভারী কিছু দিয়ে আঘাত করেন, আর তারপরই সেখান থেকে চলে যান। সেইখানে সেই সময় কাজল দেবী লোকটাকে দেখেছেন চলে যেতে, তবে কিন্তু খুন করতে দেখেনি। আর এর পরেই সেই লোকটা কাজল দেবীকে ফোন করে জানান ব্যাপারটা। তোমার অনুমান যে মিথ্যে সে কথা বলবো না, তবে এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। সেটা হচ্ছে সময় নেই। সময় নেই মানে? কাজল দেবী কিন্তু নিশ্চিতভাবেই বলেছেন তার কাছে টেলিফোনটা এসেছে তার স্বামীর মৃত্যুর পরে, তার আগে কোনো টেলিফোন আসেনি। এমনকি তিনি কোনো বইয়ের কথাও জানেন না। আর একটা কথা হয়তো তুমি খেয়াল করোনি, সেটা হলো কাজল দেবী কিন্তু লোকটার হাতে কোনো অস্ত্র দেখতে পায়নি। মানে তার হাতে এমন ভারী কিছু যেটা দিয়ে আঘাত করে মারা যাবে। যদি সেটা দেখতে পেত তাহলে কিন্তু সে আগেই বলতো, যদিও এটা আমার অনুমান। এবার যদি ওই ফাঁকা জায়গাটাই খুন হয়, তারপর খুনি হাতের অস্ত্র ফেলে কোথাও পালাতে হয়, তাহলে সেটা কাছাকাছিই থাকবে। অথচ দাসবাবু আর তার পুলিশের ওপরে এইটুকু ভরসা তুমি রাখতেই পারো যে তারা অন্তত মার্ডার স্পটটা ভালো করে খুঁজে দেখেছে। তাই এখন প্রশ্ন হলো দুটো, এক্ষুনি আততায়ী কিংবা হুমকিবাজ তুমি যাই বলো না কেন, তারা রবিনবাবুকে মারার পরে কাজল দেবীকে টেলিফোন করলেন কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রবিনবাবুর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হলে সেই ভারী জিনিসটা আসলে ইট কিংবা পাথর জাতীয় কিছু হতে পারে না, কারণ সেটা হলে আশেপাশেই পাওয়া যেত এবং তাতে সামান্য রক্ত থাকারও কথা ছিল। তোমার প্রথম প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই ব্যোমকেশ, কারণ আমার মনে হয়েছে তারা রবিনবাবুর কাছ থেকে প্রথমে ওই বইটা নিতে চেয়েছিল। তারপর যখন তিনি দিতে চাননি, তখন তাকে খুন করে কাজল দেবীকে ভয় দেখিয়ে বইটা নিতে চেয়েছেন। কিন্তু তারা হয়তো জানে না যে কাজল দেবী এই ব্যাপারে কিছু জানেন না। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা তো দেখেইছি। কিন্তু ওই রাত্রেবেলা বৃষ্টির মধ্যে কাজল দেবী কতটা ঠিক দেখেছেন তার কোনো ভরসা নেই। আমার কথায় বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। সে যে কি ভাবছে তা কিন্তু আমি বুঝতে পারছি না। এটা মাঝে মধ্যে হয়। ব্যোমকেশ একভাবে কোনো দিকে তাকিয়ে আছে কিংবা চোখ বন্ধ করে বসে আছে, অথচ মাথার মধ্যে অনেক কিছুই চলছে। আর সেখানে আমি তাকে প্রশ্ন করতে চাইলাম না, কারণ প্রশ্ন করলে বিরক্ত করা হবে। তাই বেশ কিছুক্ষণ ব্যোমকেশ ওভাবে বসে থাকলে আমি নিজের ইজি চেয়ারের উপর হেলান দিয়ে বসে বসে ভাবতে লাগলাম। আর ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটা ব্যোমকেশকে বলার জন্য মুখ খুলতেই ব্যোমকেশ বলল, আমার ওই কথাটাই মনে হয়েছে অজিত। আর এই অনুমানটা যদি সত্যি হয় তাহলে মার্ডার ওয়েপেনের সমস্যাটা মিটে যাচ্ছে। কি অজিত? কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই আমি কেসটাকে অন্যভাবে সাজাতে শুরু করেছিলাম। আর ব্যোমকেশের কথাটা বেশ বুঝতে পারলাম ব্যোমকেশও সেটা নিয়েই ভাবছিল। তাই বললাম, কিন্তু ব্যোমকেশ, আমাদের ভাবনা যদি সত্যি হয় তাহলে তো পুরো কেসটাকে অন্যভাবে সাজাতে হবে। সেক্ষেত্রে তুমি মার্ডার ওয়েপেন খুঁজে পাবে কোথায়? আর এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হলো একটা মোটিভ যে থাকা দরকার। মোটিভ আছে অজিত, মোটিভ আছে। তুমি ভালোভাবে সব দেখোনি বলেই বলছো। যদি দেখতে পেতে তাহলে মোটিভের কথা তুমি বলতে পারতে। তুমি কাজল দেবীর কপালে একটা লাল দাগ দেখেছিলে,
কই না তো, তার কপালে লাল দাগ তো সেভাবে লক্ষ্য করিনি। খেয়াল করার মতো না, খুবই সামান্যই ছিল। তবে সেটা কি থেকে হয়েছে বলে তোমার মনে হয়? আমি মুখ খুলে কিছু একটা বলতে যাব, তার আগেই ব্যোমকেশের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে গেল টেলিফোনটা ধরতে। অপর প্রান্ত থেকে বোধহয় দাসবাবু কথা বললেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর টেলিফোনটা রেখে আবার চেয়ারে এসে বসল। তারপর বলল, ব্যাপারটা নিয়ে আমায় একটু ভাবতে হবে, বুঝলে অজিত। ব্যাপারটা আমরা যতটা সহজ বলে ভাবছিলাম, ব্যাপারটা অতটা সহজ নয়। কেসটার মধ্যে অনেক কিছু আছে অজিত, আমায় একটু ভাবার সময় লাগবে। তুমিও নিজের মতো ভাবতে থাকো, যদি কিছু বার করতে পারো তাহলে আমায় জানিও। চলো এখন স্নানটা সেরে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এই মুহূর্তে আর কিছু বলতে চাইছে না, কারণ কেসটা যে কোন দিকে মোড় নিচ্ছে সেটা তার অনুমান ভিত্তিক এবং প্রমাণ তার প্রয়োজন, তাছাড়া কিছুই করা যাবে না। তাই আমিও তাকে সময় দিলাম। আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। দুপুরে একটু ঘুমোতে যাওয়ার জন্য চুপ করে বসে বসে ভাবছি, কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেই জানি না। ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। একটা অন্ধকার গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমার সামনের দিক থেকে কেউ এসে আমার দিকে এগিয়ে আসছে হাঁটতে হাঁটতে। তার হাতে শক্ত মোটা লাঠি জাতীয় কিছু। সে আমার অনেকটা কাছে এসে খুব আস্তে আস্তে আমার সামনে এলো। তারপর খুব ধীরে ধীরে আমার নামটা উচ্চারণ করলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে, অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু লোকটার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি লোকটাকে কিছু একটা বলতে লোকটা আমায় বলল, বই বই কোথায়? আমি স্বপ্নের মধ্যেই অবাক হয়ে বলতে গেলাম, কোন বই? কোনো বই আমার কাছে নেই তো। মিথ্যে কথা বলেই লোকটা হাতে লাঠির দিয়ে আমার মাথার উপর সজোরে আঘাত করলো। আমি দুহাতে মাথা চেপে ধরলাম, কিন্তু মাথায় তো কোনো রক্ত নেই। দেখতে দেখতে লোকটা হেসে উঠল। তার হাসিটা বড্ড চেনা বলে মনে হতে লাগলো আমার। কিন্তু একটু পরেই তার মুখটা যখন আমি স্পষ্টভাবে দেখতে পেলাম, তখন দেখি ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। কিন্তু হাসতে হাসতে তার মুখটা বদলে যেতে লাগলো। বদলে গিয়ে ঠিক দেখতে হলো, আমার ঘুমটা ভেঙে গেল এবং তারপরে আমি বুঝতে পারলাম যে সন্ধে হয়ে এসেছে। ঘরের জানালার পাশ দিয়ে সূর্যের আলো এখন আর ঢুকছে না, যেটা ঢুকছে সেটা হলো অন্ধকার। তাই সামান্য অন্ধকার নামতে শুরু করেছে। আমি বিছানা ছেড়ে উঠে বসতে বুঝতে পারলাম যে গোটা শরীরটা ঘামে ভিজে রয়েছে। বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ভেসে আসছে। একটু পরেই বৃষ্টি নামবে, এটাই তার পূর্ব লক্ষণ। আমি বিছানা ছেড়ে ব্যোমকেশের ঘরের দিকে এগিয়ে গেলাম। ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সে তখনও ইজি চেয়ারে বসে ডায়েরিটা খুলে কি যেন লিখছে। আমার পদশব্দ পেয়ে আমার দিকে তাকালো সে। অজিত, ঘুম কেমন হলো? তুমি তো আমাকে দেখোনি, তাহলে কি করে বুঝলে যে আমি এসেছি? সত্যকে 2 কাপ চা আনতে বলেছিলাম, তাই সে রান্নাঘরে চলে গেছে এইমাত্র। এত তাড়াতাড়ি ফিরে আসার কথা তার নয়। তাছাড়া পুটিরাম এই সময় ঘরে আসে না। ঘরে এলেও সে আমায় ডাকতে ডাকতে আসে। একমাত্র তুমিই কথা না বলে ঘরে ঢুকতে পারো। ব্যাপারটা কি খুবই কঠিন অজিত? কথাটা বলতে বলতে হঠাৎ ব্যোমকেশের কি হলো আমি জানি না, সে প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। পেয়েছি অজিত, পেয়েছি। ছাতা। ছাতা? হ্যাঁ, ছাতা। এতক্ষণ ধরে ব্যাপারটা আমার মাথায় আসেনি, এইমাত্র ব্যাপারটা মাথায় এলো। তুমি বসো, আমি তোমায় সব বলছি। তার আগে একটা টেলিফোন করে নিতে হবে। আমি ব্যোমকেশের পাশে ফাঁকা চেয়ারটায় বসে বুঝতে পারলাম ব্যোমকেশ টেলিফোনে দাসবাবুর সঙ্গে কথা বলছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর ব্যোমকেশ আমার পাশে এসে বলল, কেসটা সমাধান হয়ে গেছে মনে হচ্ছে অজিত। এবার সমস্যাটা হলো ছাতাটা পাওয়া যাবে কিনা। যদি পাওয়া না যায় তাহলে খুনটা প্রমাণ করা যাবে না, অন্যভাবে খুনটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এতটা দিন যখন অপেক্ষা করলে তাহলে আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করো। দাসবাবু কয়েকটা ব্যাপারে খোঁজ নিয়ে জানাবেন, তারপরেই না হয়। আজ বিকেলে আমাদের একবার কাজল দেবীর বাড়িতে যেতে হবে। আশা করছি সেখানেই গোটা ব্যাপারটা তুমি বুঝতে পারবে। সত্যি বলতে ব্যোমকেশ কি ভাবছে বা কি বলতে চাইছে তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু ব্যোমকেশ যখন বলেছে আজ বিকেলেই কাজল দেবীর বাড়িতে সমস্ত ব্যাপারটা জানা যাবে, তার মানে সে বুঝতে পেরেছে যে খুনিটা কে আর খুনটা কিভাবে করা হয়েছে। তাই আমি আর প্রশ্ন করলাম না।
ব্যোমকেশ মন দিয়ে ডায়েরিতে কিছু একটা লিখতে লাগলো। আমি বেশ কিছুক্ষণ বসে রইলাম। একটু পরে বৌদিমণি ঘরে এলো, বলল, ঠাকুরপো উঠে পড়েছ? আমি তোমায় ডাকতেই যাচ্ছিলাম। ঘুমটা ভেঙে গেল, আর তোমার হাতে চা না খেলে ঘুমটা পুরোপুরি কাটবে না। বৌদিমণি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, তুমি মোটিভের কথা বলছিলে না অজিত? রবীনবাবুর খুনের আসল মোটিভ হলো কাজল দেবীর কপালে থাকা সেই লাল দাগ। এবার যেন আমি সত্যি আকাশ থেকে পড়লাম। তেমনভাবেই বললাম, কিন্তু তার সাথে রবিনবাবুর খুন হওয়ার সম্পর্ক কি? আছে অজিত, আছে। তুমি এখনো বুঝতে পারছো না। তুমি এই ব্যাপারটাকে অন্যভাবে ভাবছো। একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবে আমি কেন বারবার একই কথা বলছি। একটা ধারণা যে আমার হচ্ছিল না তা কিন্তু নয়, কিন্তু সেটা কি করে সম্ভব সেটাই আমি বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পারল, বলল, সবকিছুই যুক্তি দিয়ে বিচার করা উচিত অজিত। হতে পারে না বলে কোনো শব্দ হয় না। আর এখানে মোটিভ একটা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তুমি যাকে খুনি বলে ভাবছো সেই আসল খুনি। আজ বিকেলেই সেটা প্রমাণ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম আমি যেটা ভাবছি সেও সেটাই ভাবছে, কিন্তু এটা হয় কি করে? সেদিন বিকেলে দাসবাবু পুলিশের জিপে করে আমাদের বাড়িতে এলেন। তারপর আমাদের নিয়ে বেরিয়ে গেলেন কাজল দেবীর বাড়ির উদ্দেশ্যে। পথে ব্যোমকেশের সাথে কেস নিয়ে কয়েকটা কথাবার্তা হলেও ব্যোমকেশ কিন্তু দাসবাবুকে খুলে বলল না কিছুই। তার বদলে জানালো কাজল দেবীর বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপারটার ফয়সলা হবে। দাসবাবুকে ব্যোমকেশ একটা ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিল। সেই তথ্যটা জানার পরে ব্যোমকেশ আরও নিশ্চিত হলো যে তার অনুমান মিলে গেছে। আমরা যখন কাজল দেবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম তখন বিকেল নেমে এসেছে। আমাদের দেখে কাজল দেবী আগের দিনের মতোই বসার ঘরে বসালেন। তারপর বললেন, ব্যোমকেশবাবু, কিছু জানতে পারলেন আমার স্বামীর খুনের ব্যাপারে? আর ওই হুমকি টেলিফোন কারা করেছিল? খুনের ব্যাপারে না হয় পরে বলছি, তবে আগে হুমকির টেলিফোনটা নিয়ে কথা বলি। আপনার কাছে কোনো হুমকির টেলিফোন আসেনি। গোটা ব্যাপারটাই আপনি পুলিশের কাছে মিথ্যে কথা বলেছেন। কাজল দেবী এতক্ষণ মাথাটা নিচু করেছিলেন। এবার মাথা তুলতেই দেখা গেল তার চোখ জলে ভরে গেছে। তিনি সেভাবেই ধরা গলায় বললেন, কিন্তু ব্যোমকেশবাবু, আমি মিথ্যে কথা বলতে যাব কেন? কারণ আপনার প্রয়োজন ছিল পুলিশের কড়া নজরটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। তার জন্য হুমকির টেলিফোনের কথাটা বললে পুলিশ মনে করবে বাইরে থেকে কেউ এই ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছে, আর সে আপনাকে টেলিফোন করছে। আর আপনার বোধহয় মনে নেই, তবে দাসবাবু কেসটা হাতে নেওয়ার পরে যেদিন আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, তারপরেই আপনি টেলিফোনের কথাটা বলেছেন মাঝখানে। এতদিন চলে গেছে, তার মধ্যে আপনার কাছে কোনো টেলিফোন আসছে না। পুলিশ যেদিন আপনার বাড়িতে এলো ঠিক তারপরেই আপনার কাছে টেলিফোনটা এলো। আর টেলিফোনে আপনাকে এমন কয়েকটা বইয়ের জন্য দাবি করা হলো যেটা আপনার কাছে নেই, কিংবা রবীনবাবুর কাছে আপনি কখনো দেখেননি। কিন্তু মিথ্যে বলে আমার কি লাভ? আপনার লাভ হলো পুলিশের তদন্তের মোড়টা আপনার দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। তাছাড়া আপনি আরও কয়েকটা মিথ্যে কথা বলেছেন। যেমন ধরেন, সেদিন বৃষ্টি হয়েছিল ঠিকই, তবে আপনি মার্ডারের স্পটের জায়গাটায় গিয়েছিলেন, কিন্তু কোনো চিৎকার শুনে নয়। আমার মনে হয় আপনি ওই দিন ওই গাছতলায় আপনার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। তিনি ওখানে আসার পরেই আপনি তার সাথে কোনো বিষয় নিয়ে গোপন কথাবার্তা বলেন। আর সেই কথাবার্তার শেষে হয়তো কোনোভাবে আপনার রাগের মাথায় আপনি আপনার স্বামীর ছাতাটা দিয়ে আপনার স্বামীর মাথায় আঘাত করেন। কারণ পুলিশ পোস্ট জানিয়েছেন যে মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর তাছাড়াও ধস্তাধস্তির একটা চিহ্ন রয়েছে। আমার অনুমান সেখানে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। লোকজন কম বলে কারো আসার সুযোগ সেখানে নেই, তাই আপনাদের কেউ দেখতে পায়নি। তারপর আপনি রাগের মাথায় ছাতা দিয়ে রবীনবাবুর মাথায় আঘাত করেন। রাগের মাথায় আঘাত করতে করতে যখন তিনি মারা যান, তখন আপনার সঙ্গে আর তখন আপনি ছাতাটা কোথাও লুকিয়ে রাখেন। পাশে আপনার প্রতিবেশীকে ডেকে এনে ঘটনাটা দেখান। আপনি মিথ্যে বলেছেন। তার আরও একটা প্রমাণ হলো, আপনি বলেছেন আপনি খুনিকে চলে যেতে দেখেছেন, কিন্তু তার হাতে কোনো অস্ত্র কিংবা অন্য কিছুর কথা আপনি, আমায় মনে হয় তাড়াহুড়োর জন্য মিথ্যে বলতে গিয়েই আপনি এই কথাটা ভুলে গিয়েছিলেন। এর প্রমাণ হিসাবে আপনি বাড়ির ছাতাটা দেখান। যতদূর আমার মনে হয় ছাতাটা আপনি ওই জঙ্গলেই ফেলে রেখেছেন। সেখানটায় খুঁজলে আপনার হাতের ছাপ এবং আপনার স্বামীর রক্ত কিন্তু পাওয়া যাবে। আপনি যে সমস্ত কিছু বলছেন তার কোনো প্রমাণ আছে? আর তাছাড়া আমি আমার স্বামীকে মারতে যাব কেন? আমার মনে হয় আপনার সাথে আপনার স্বামীর প্রায়ই ঝগড়া হতো,
এবং আপনার কপালে এবং গলায় বেশ কিছু চিহ্ন থেকে বোঝা যায় তিনি রীতিমতো আপনাকে মারধর করতেন। আর তাছাড়া আপনার ছেলেটা কি প্রথম দিন থেকেই আমি দেখছি সামান্য ভয়ে থাকে। আপনি তাকে ঘরের ভেতর রেখে এসেছেন, সে ঘরের ভেতরেই রয়েছে, একবারও বাইরে আসেনি। বাচ্চাদের মনে এরকম ভয় তখনই তৈরি হয় যখন তার মা বাবার কাছ থেকে সঠিক আদর কিংবা ব্যবহার পায় না। আপনার ছেলে আপনাদের ঝগড়াঝাটি এবং আপনার স্বামীর আপনার গায়ে হাত তোলা দেখে মানসিকভাবে একটু ভীতু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন, সে দরজার ওপারে দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে কিন্তু বাইরে আসছে না। এছাড়া আপনি টেলিফোনের কথাটা তো মিথ্যে বলেছেনই, আরও মিথ্যে বলেছেন। সেটা হলো আপনি বলেছেন সেদিন চিৎকারটা শুনে ওখানে গিয়ে আপনার স্বামীকে দেখতে পান, তখনও সে সামান্য বেঁচে আছে। কিন্তু তা নয় কাজল দেবী, তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়ার পরেই আপনি সেখান থেকে পাশের প্রতিবেশী ভদ্রলোককে ডাকতে গিয়েছিলেন। আমার আর একটা কথাও মনে হয়, আমার মনে হয় সেদিন রাত্রে আপনি ওখান থেকে আগে ঘরে ফিরে এসেছেন, তারপর ছাতাটা এবং আপনার পরনের কাপড়টা বদলে নিয়েছেন, কারণ আপনার পোশাক আশাকে সামান্য রক্ত লেগে থাকতে পারে। তারপর আপনি বেরিয়ে গিয়ে প্রতিবেশীকে খবর দেন যাতে আপনার উপরে কোনো সন্দেহ না হয়। আপনি রাগের মাথায় কাজটা করে ফেলেছেন। তারপর মার্ডারের ওয়েপেন এবং আপনার পরনের কাপড় চোপড় বোধহয় বাড়িতেই কোথাও একটা লুকিয়ে রেখেছেন। গোটা ব্যাপারটা আপনি করেছেন আপনার স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, আমার প্রথমে এটা মনে হয়েছিল। কিন্তু একটা খটকা আমার প্রথম থেকেই ছিল, হুমকি ফোন যদি আসার হয় তাহলে সেটা আগে আসবে, রবীনবাবুর মৃত্যুর পরে আসবে কেন? এবার আপনি চাইলে অস্বীকার করতেই পারেন, সমস্ত কারণটা আপনার কাছে যে প্রমাণটুকু রয়েছে সেটুকুর ভিত্তিতে আমরা আপনাকে সন্দেহ করতে পারি। তবে আমি আশা করছি এই কেসে আরও কিছুদিন সময় দিলে এমন কিছু খুঁজে বার করতে পারবো যাতে আপনাকে... কেউ জানতো না কতটা শয়তান। প্রতিদিন বাড়িতে ফিরে আমার উপর অত্যাচার করতো, এমনকি ছেলের গায়েও মাঝে মাঝে হাত দিত। অথচ বাইরে সবার কাছে খুব ভালো মানুষ হিসেবে সেজে থাকতো। এমনকি আমাদের প্রতিবেশীরা যে কয়েকজন আছে তারাও ওর ব্যাপারে কিছুই জানতো না। তারা মনে করত আমাদের ঝগড়াঝাটি হয় মাঝে মাঝে, কিন্তু প্রতিদিন আমার গায়ে হাত তুলত। কিন্তু সমস্তটা আমি সহ্য করছিলাম আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। কিন্তু সেদিনের আগে যখন ও ছেলের গায়ে হাত তোলে, ছেলেটা বিছানার উপর থেকে মাটিতে পড়ে যায়, মাথায় আঘাত পায়, সেদিন আমি ভেবে নিয়েছিলাম এর শেষ আমি দেখছি। কাজল দেবীর কথায় আমি অবাক হয়ে গেলাম, কারণ প্রতিবার দেখেছি খুন করার পেছনে খুনির একটা মোটিভ থাকে, একটা উদ্দেশ্য থাকে। কিন্তু এইভাবে নিজেকে বাঁচানোর জন্য একজন মহিলা যে তার স্বামীকে খুন করতে পারে সেটা কিন্তু আমি কল্পনাতেও ভাবিনি। তাই আমরা চুপ করে রইলাম। এমনকি ব্যোমকেশও চুপ করে মুখের সামনে হাত দুটো রেখে বসে রইল। সেও বুঝতে পারছিল যে কাজল দেবী আরও কিছু বলতে চাইছেন। কাজল দেবী আরও কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করলো। সেদিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে আমার ঘরে জানলা দিয়ে ওই গাছতলাটা দেখা যায়। আমি গাছতলার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে আমার মনে পরিকল্পনাটা এসেছিল। আমি তাই ছেলেকে ঘরে রেখে ছাতা নিয়ে ওই গাছতলায় গিয়ে দাঁড়াই। তবে তাড়াহুড়োতে জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। ছেলে ঘরে বিছানার উপর ঘুমোচ্ছিল। আমি ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকি। বেশ কিছুক্ষণ পরে যখন উনি আসেন, তখন আমার ওখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে আমার দিকে এগিয়ে আসেন। তারপর দু এক কথা বলার পর আমার গায়ে হাত তোলেন যে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি। ব্যোমকেশবাবু, আমি ভেবেই গিয়েছিলাম আজ ওকে খুন করব। তারপর আমার গায়ের উপর হাত তোলায় আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। ছাতাটা বন্ধ হয়েছিল। সেই ছাতার লোহার বাট দিয়ে মাথার উপরে আঘাত করি। একটা আঘাতেই সামান্য চমকে গিয়ে আমায় আটকানোর চেষ্টা করে। একবার আমায় মাটিতে ফেলেও দেয়। আর তারপর ওকে একটা ধাক্কা দিয়ে মাটিতে আঘাত করতে থাকি যতক্ষণ না ওর কথা বন্ধ হয়ে আসে। তারপর যখন বুঝতে পারি ও মারা গেছে, তখন প্রথমে ভয় পেয়ে যাই, কারণ সামনের জানলার দিকে তাকালে দেখতে পাই আমার ছেলে ব্যোমকেশবাবু, আমার ছেলে জানলার কাছে দাঁড়িয়ে। তখন আমার মাথা ঠিক ছিল না। আমি তাড়াতাড়ি দৌড়ে চলে আসি। ছাতাটা ওখানেই পড়ে থাকে। ছেলেকে কোলে তুলে নিয়ে কাঁদতে থাকি। তারপর ছেলেকে বোঝাই যে আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি।
একসময় আমার মাথা ঠান্ডা হলে আমি আবার যাই, তখন ছাতাটা তুলে এনে আর আমার পরনের কাপড়গুলো বাড়ির পেছনে এনে তেল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই। তবে ছাতার বাঁটটা থেকে গেছিল, ওটাকে বাড়ির পেছনে মাটিতে পুঁতে রেখেছি। সবকিছু করে তারপর কাঁদতে কাঁদতে পাশে প্রতিবেশী ভদ্রলোকের কাছে যাই। তারপর তো তাকে নিয়ে আসার পর পুলিশে খবর দেওয়া হয়। আমি ভেবেছিলাম পুলিশ হয়তো আমায় সন্দেহ করবে না, কিন্তু আমার সাথে ওনার ঝগড়ার কথা প্রতিবেশী ভদ্রলোক জানতেন, আর আমার উপর একটা সন্দেহ হতেই পারে। তাই যেদিন পুলিশ আমায় জেরা করে তার পরদিনই আমি টেলিফোনের মিথ্যে গল্পটা বলি। তবে বুঝতে পারিনি যে টেলিফোনের মিথ্যে গল্পটা বললে কেসটা আপনার হাতে চলে যাবে আর আপনি সব বুঝতে পেরে যাবেন। ব্যোমকেশবাবু, আমি যা করেছি আমার আর আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করেই করেছি। এবার যদি আমার শাস্তি হয় তাহলে আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা যেন অন্ধকার না হয়ে যায়, এটুকু কথা আপনাকে দিতে হবে। কাজল দেবী কথা শেষ করে ব্যোমকেশের দিকে উৎসুক চোখে তাকিয়ে রইল। তার চোখের কোল বেয়ে জল নেমে আসতে লাগলো। আমি ঘরের ভেতর দিকে তাকিয়ে দেখলাম বাচ্চা ছেলেটা তখনও ঘরের একটা পর্দা ধরে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রয়ে মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছে। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এমন একটা মানুষকে শাস্তি দিতে গেলে তার বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কিন্তু আইনের চোখে যে অপরাধী তাকে শাস্তি দিতেই হবে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখুন কাজল দেবী, আপনি নিজের মুখে আপনার অপরাধ স্বীকার করেছেন। তাছাড়া আপনি যা করেছেন তা নিজেকে বাঁচানোর জন্য। তাই কোর্টে এই কেসটা উঠলে আমি কিংবা অজিত আপনার হয়ে সাক্ষী দেব, আর আশা করব দাসবাবু আপনাকে যতটা সম্ভব সাহায্য করতে পারবেন ততটা করবেন। তবে আপনি যা করেছেন তা অপরাধ, তাই শাস্তি আপনাকে পেতেই হবে। তবে আমরা এটুকু চেষ্টা করতে পারি আপনার শাস্তির মেয়াদ যাতে কম হয়। কি দাসবাবু? খুন যখন হয়েছে ব্যোমকেশবাবু, তাহলে তো শাস্তি দিতে হবে। তবে আপনি যা বলবেন ব্যোমকেশবাবু। তবে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনার স্বাস্থ্যের মেয়াদ পূর্ণ হওয়ার আগে পর্যন্ত আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যা হবে না। তার ব্যবস্থা আমি করে দেব। বুঝলেন দাসবাবু, আপনার মতো পুলিশ অফিসার আর কয়েকটা থাকলে আমাদের শহরের ক্রাইম রেট আস্তে আস্তে কমে যাবে। আসলে অপরাধ প্রবণতা তৈরি হয় কোনো একটা গভীর কারণে। সেই কারণটা বিনষ্ট করতে পারলেই মানুষের মাথা থেকে অপরাধ প্রবণতা কমে আসবে বলেই আমার ধারণা। কাজল দেবী পেছনের দিকে ঘুরে দুটো হাত বাড়িয়ে দিলেন ঘরের ভেতরের দিকে। ছেলেটি পর্দা সরিয়ে আস্তে আস্তে তার মায়ের আঁচলে এসে মুখ গুজল। কাজল দেবী বাচ্চা ছেলেটিকে জড়িয়ে ধরে প্রথমবার শব্দ করে কেঁদে উঠল। আমি নির্বাক হয়ে বসে রইলাম। এখানে আমাদের কিচ্ছু বলার নেই। দাসবাবু নিজেই সমস্ত ব্যবস্থা করবেন বলেছিলেন, তাই আমরা একটা ভাড়ার গাড়ি করে বাড়ি ফিরে এলাম। ব্যোমকেশ নিজের চেয়ারে বসে চুপ করে বসে রইল। আমিও চুপ করে বসে রয়েছি। এমন সময় বৌদিমণি ঘরে এসে ঢুকলো। কি হলো বলো তো? তোমরা যে কেসটা হাতে নিয়েছিলা সেটা কি সমাধান হলো? ব্যোমকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে সত্যবতী আবার বলল, কি হয়েছে? তোমাদের এমন চুপচাপ মনে হচ্ছে কেন? আমি কোনো কথা বললাম না। ব্যোমকেশ ধীরে ধীরে বলতে থাকলো, বুঝলে সত্য, মাঝে মাঝে মনে হয় আমরা যা করছি তাকে ঠিক করছি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা যা করছি তা যদি ঠিক না করি তাহলে অনেক অপরাধী শাস্তি পাবে না, আর সেটা করতে গিয়েই এমন অনেক অপরাধীকে শাস্তি দিতে হয় যেটা মাঝে মাঝে যুক্তি দিয়েও মেনে নেওয়া যায় না। সত্যবতী কিছু বুঝতে না পেরে আমাদের দুজনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমিও চুপ করে বসে রইলাম, আর ব্যোমকেশও চুপ করে রইল। সেই সময় জানালার দিক থেকে বৃষ্টির ছাট এসে ঘরে ঢুকতে লাগলো, আর তার সাথে একটা ঠান্ডা হাওয়া। বাইরে সবে বৃষ্টি নামতে শুরু করেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।